আমি স্যালুট জানাই হাসনাত আব্দুল্লাহকে। থ্যাংক ইউ, অনেক 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 ধন্যবাদ হাসনাত আব্দুল্লাহ, আপনি আমার মনের কথাটি বলেছেন। হাসিনাকে থামান, এই এই সাইকো মহিলাকে থামান, এই মিথ্যাবাদী মহিলাকে থামান। প্রথমে একটু হাসতে ইচ্ছা করতেছে, কিভাবে যে বলি কথাটা, এমন একটা কথা, এমন একটা কাম কিভাবে করলো ডক্টর মোহাম্মদ ইউনূস। পুরা আইক্যাউলা বাসটা একেবারে হান্দাই দিছে। এইভাবে আইক্যাউলা বাসটা দেওয়াটা কি ঠিক হইল? সংস্কার করে দেশটাকে সঠিক পথে নিয়ে এসে উনি বাংলাদেশের মানুষের 20 কোটি মানুষের হৃদয় জয় করতে চান। He wanted to become one of the legend. ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে সশ্রদ্ধ সালাম। ডক্টর ইউনূস একটু থামান। তিনি যেভাবে রকেটের গতিতে চলতেছে, এইভাবে যদি চলতে থাকে তাহলে থামানোর মতো তার কেউ থাকবে না। আমরা কোন মানুষটা পাইছি? খুবই সুন্দর কথা, চমৎকার কথা। নিজেই একটা গাছ, নিজেই একটা বট গাছ। উনিও চায় এদেশের মঙ্গল, এদেশের মঙ্গল যারা চাইবে তাদের সঙ্গে আসি ভাই। আজকে যে ঘটনা ঘটেছে সেটার ঈদ মোবারক দিতে আসছে। আরে শোন, সে তো আস্ত খিলাড়ি, এক ডোজ দিয়েছে মাইরি, এবার বাংলাদেশে কি হয়ে গেল আমি কিছুতেই বুঝতেই পারলাম না। আমি কিন্তু আগেই বলেছিলাম এমন কিছু কিন্তু মাইরি ঘটবে। কিরে ঘটনাটা কি ঘটলো? ওরে ভূতের মুখে রাম নাম শুরু হয়ে গেল। অতি দ্রুত দক্ষিণ এশিয়ার প্রভাবশালী রাষ্ট্র হবে বাংলাদেশ, এটা দিল্লি বুঝে গেছে। এটা বুঝতে পেরে কিন্তু দিল্লির ঘুম হারাম। মানে ভারতের এখন কামানি শুরু হয়েছে, ভেতরে তাদের জ্বলছে, এখন কিছুই বলার নেই। যে ঐতিহাসিক এবং যুগান্তকারী বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, সেই বৈঠকে আসল রহস্য অবশেষে কিছুটা হলো বেরিয়ে এসেছে। এক ধরনের সুখবর বলা যায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। প্রথমে একটু হাসতে ইচ্ছা করতেছে, কিভাবে যে বলি কথাটা, এমন একটা কথা, এমন একটা কাম কিভাবে করলো ডক্টর মোহাম্মদ ইউনূস। পুরা আইক্যাউলা বাসটা নরেন্দ্র মোদীরে একেবারে হান্দাই দিছে। বলেন তো কি এই বুড়া মানুষটা আরেকটা বুড়া মানুষরে এইভাবে আইক্যাউলা বাসটা দেওয়াটা কি ঠিক হইল? আপনাদের কাছ থেকে একটু জানতে চাই, বাসটা এবার কিভাবে দিল। পুরা আইক্যাউলা বাস মাইরা দিছে এবার নরেন্দ্র মোদীরে ডক্টর মোহাম্মদ ইউনূস। নরেন্দ্র মোদী তো গরুর গু আর মুদ খা, তার বুদ্ধি শুদ্ধি হইলে কতটুকু হইব। এরপরে আবার নিরামিষ, খায় না গরুর মাংস, যেটা খাইলে বুদ্ধি হইব সেটাই সে খায় না। তাছাড়া তার কোনো মাংস মাছ কিছুই খায় না। এখন এই ডক্টর মোহাম্মদ ইউনূসের লোকে সে পাঞ্জা লড়তে নেমেছে। চার দোকান থেকে উঠে আইসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সাথে পাঞ্জা লড়বে যে হাতটা কিভাবে রাখলে পাঞ্জাতে হাতটা মস্কাই যায় না বা হাতটা ভেঙ্গে যাবে না, এইটা তো চার দোকানদারের জানা নাই। জানা না থাকার কারণে সে বার 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 আইক্যাউলা বাস খাইতেছে শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে। আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলবো আমি, সেই বিষয়টা হইল আমাদেরকে বাংলাদেশের পণ্য বাংলাদেশের টাকে করে বেনাপুল দিয়ে কলকাতা গিয়ে দিল্লি এয়ারপোর্টে গিয়ে আমরা যে মালগুলা বিদেশে বিক্রি করতাম সেটা আমাদেরকে বন্ধ করে দিল কয়েকদিন আগে। বন্ধ করে দেওয়ার পরে ঠান্ডা মাথায় ডক্টর মোহাম্মদ ইউনূস আশিক চৌধুরীর সাথে একটু পরামর্শ করলেন কি করা যায়, কিভাবে আমাদের গার্মেন্টস শিল্পের এই এক্সপোর্টগুলা কন্টিনিউ করা যায়, যাতে করে আমাদের দেশের ব্যবসা বাণিজ্যে যাতে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়। সেই দুতি পরা বুইরা তো আমাদেরকে ব্যাঘাতের জন্য এই কাজটা করেছে, এবার কিভাবে করা যায়। আশিক চৌধুরী বুদ্ধি দিলেন যে সিলেট আর চট্টগ্রামের আমাদের বিমানবন্দরগুলাকে আন্তর্জাতিক মানের করে ফেলবো। আস্তে 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 আমাদের সকল পুরাতন বিমানবন্দরগুলাকে আন্তর্জাতিক মানের বিমানবন্দর বানিয়ে ফেলবো। আমরা সরাসরি শিপমেন্ট করব, কার্গো ফ্লাইট সরাসরি আমাদের বিমানবন্দরে আসবে। আমাদের আকাশ সীমা ঢোকার পরে ট্যাক্স আমরা পাবো। আমাদের এয়ারপোর্টে যত মিনিট তাদের ফ্লাইটগুলা থাকবে ওইটার ট্যাক্স পাবো। আমাদের দেশের মানুষদের কর্মসংস্থান এয়ারপোর্টগুলাতে বাড়বে। আর আমাদের আশুলিয়া, সাভার, গাজীপুর বানানো গার্মেন্টসের জিনিস আমাদের ঢাকা এয়ারপোর্টে যাবে।
অথবা সিলেট যাবে অথবা চট্টগ্রাম যাবে। আস্তে করে আমরা কক্সবাজার চালু করব, সৈয়দপুর চালু করব, বগুড়া চালু করব, কুমিল্লা চালু করব। এভাবে আমরা সব জায়গায় আমাদের এয়ারপোর্টগুলা চালু করে দিয়ে আমরা শিপমেন্টগুলা সরাসরি কার্গো ফ্লাইটগুলা বাংলাদেশ থেকেই যাবে, ভারতের কাছে যাব না। কারণ ভারতে ঢুকার পরে আমাদের ট্রাকগুলা দিল্লি পৌঁছা পর্যন্ত কত তেল, কত খরচ, কত এক্সপেন্সিভ ভারত হইয়া যেতে। আর আমাদের নিজের দেশের ভিতরে কোথাও 20 কিলোমিটার যাবে, কোথাও 200 কিলোমিটার যাবে, তারপরে এয়ারপোর্ট পেয়ে যাবে, তারপরে আমাদের এয়ারপোর্ট দিয়ে সেগুলা চলবে। এই বুদ্ধি যখন চলে আসলো, আশিক চৌধুরী একেবারে তরুণ, ওনার ছেলেও না, ওনার নাতির সমান বয়স আশিক চৌধুরী আর ডক্টর মোহাম্মদ ইউনূস। এই জন্যই কইলাম আমাদের বুড়া মুরব্বী ডক্টর মোহাম্মদ ইউনূস। তাই দাদা নাতির বুদ্ধি যেরকম হয় বা নানা নাতির মতন ওনারা বুদ্ধি করে এই কাজ যখন ডিক্লার দিলেন, আমাদের সিলেট দিয়ে অলরেডি কাজ শুরু হয়ে গিয়েছে। সিলেটের এয়ারপোর্টের আমাদের যারা এমডি আছে, দায়িত্বে আছে, তাদের বক্তব্য গতকাল কিন্তু আমরা পেয়ে গেলাম। তারা কিভাবে জিনিসগুলাকে রাখবে, পাঠাবে, এই ব্যবস্থাপনা ডে বাই ডে বৃদ্ধি কিভাবে করবে, এবং প্রাইভেটলি বাংলাদেশের ব্যবসায়ীরাও এই ব্যাপারে সহযোগিতা করবে, এবং সহযোগিতা করার ওয়ে সিস্টেমটাও আমরা ইতিমধ্যে জেনে ফেলেছি। প্রিয় দর্শক, তাহলে আমাদেরকে যে সমস্যাটা করতে চেয়েছিল নরেন্দ্র মোদী, সেটার সমাধান আমাদের নিজের দেশে, আমাদের ভাগ্য আরো সে ফিরিয়ে দিলেন। আমার ভাগ্য আপনার বাড়িতে গিয়ে গসা মাজা করতেছিলাম, এখন আমার ঘরেই আমার ভাগ্য খুলে গেল। এরপরে আসেন নরেন্দ্র মোদীকে এবার আইক্যাটা কিভাবে দিলেন। ভারতের সুতা দিয়া বাংলাদেশের গার্মেন্টস শিল্প চলে, ম্যাক্সিমাম সুতাটা ভারত থেকে আসে, আর এর মেজরিটি অংশটা আসে পশ্চিমবঙ্গ, কলকাতা থেকে। এই সুতা ভারত থেকে বাংলাদেশ আনবে না, নিষিদ্ধ ঘোষণা দিয়ে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার কার বুদ্ধিতে ঘোষণাটা দিলেন? চায়না অ্যাম্বাসেডার তো বসে আছে থলিতে, ঝুড়িতে চাইনিজ ডলার নিয়া। নরেন্দ্র মোদীর এই কথার বিপক্ষে চায়না কি দিবে সেটা দেওয়ার জন্য তো আগ্রহ হয়ে বসে আছে। এখন চায়না অফার দিলেন যে সুতা ভারতের চাইতে কম দামে বাংলাদেশকে দেওয়া হবে চায়না থেকে। এটা কিন্তু একটা আভ্যন্তরীণ কথা। এই ঘোষণাটা কিন্তু আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার দিতে পারে না এবং দেয় নাই, যেহেতু উনি রাষ্ট্রের সর্বোচ্চ চেয়ারে আসে। উনি কি বলেছে নরেন্দ্র মোদীর মতো করেই বলেছে। নরেন্দ্র মোদী কি বলেছে? যে বাংলাদেশের শিপমেন্টগুলোর কারণে ভারতের পণ্য আন্তর্জাতিক বাজারে যেতে দেরি হয়, সমস্যা হয়, সে কারণে আমরা বাংলাদেশকে সুযোগটা দিচ্ছি না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলেছে যে ভারত থেকে সুতা আনার কারণে আমার দেশের সুতা উৎপাদনের মাধ্যমে মানুষের যে ডেভেলপমেন্ট হতো সেটা হচ্ছে না, কারণ আমার নিজের দেশের সুতা ডেভেলপ করব, আমার নিজের দেশের সুতা দিয়েই আমরা নিজেরা জামা কাপড়, পোশাক, গার্মেন্টস শিল্পের চাহিদা মেটাবো এবং আমার নিজের দেশ এতে উন্নতি হবে। প্রিয় দর্শক, এই হলো আইক্যাওলাবাস। এখন পশ্চিমবঙ্গ 5ই অগস্টের পরে যে খরাটা, চৈত্র মাসটা চলছিল, 1 রেস্টুরেন্টে, 2 জামা কাপড়ে, 3 হোটেলে, 4 হসপিটালে, 5 যানবাহনে, সব জায়গা বাংলাদেশিরা গিয়ে যে বিলাসবহুল জীবনযাপন করত ভারতে গিয়ে, সেই জীবনযাপন না করার কারণে চৈত্রের খরাটা কিন্তু ওরা 5ই অগস্টেই পেয়ে গিয়েছে। তাদের কোথাও কোনো কাস্টমার নাই, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে নরেন্দ্র মোদীর উপরে তারা অলরেডি ক্ষেপে আছে। আর সেই ক্ষেপাটা এখন দ্বিগুণ নয়, 10 গুণ বেশি হয়ে যাচ্ছে। সুতা আমদানি বাংলাদেশ না করলে পশ্চিমবঙ্গ দরিদ্র সীমার নিচে একটি প্রদেশ হয়ে যাবে ভারতের মাঝে। ডক্টর মোহাম্মদ ইউনূস তার উপদেষ্টা পরিষদকে তাগিদ দিয়েছে যে সংস্কার যারা করতে চান এই বিষয়গুলো নিয়ে তড়িঘড়ি করে তাড়াতাড়ি সংস্কারগুলো করেন। কিন্তু আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের এই মতের সাথে দ্বিমত পোষণ করি। এই সংস্কার এত তড়িঘড়ি করে হবে না। সত্যিকার অর্থে সংস্কার করতে গেলে সেখানে সময় লাগবে, রিসার্চ করতে হবে। একটা সংস্কার কেউ টেম্পোরারি করে না। এই সংস্কারগুলো এমন ভাবে করতে হবে যে সংস্কারগুলোকে পরবর্তীতে কোন যুক্তি দিয়ে এই সংস্কারগুলো যেন ক্যান্সেল করা না যায়। বিএনপির মতো ভারতীয় কুত্তার বাচ্চাদের সমর্থক হয়ে, এখন আরেকটা কথা বলি, আমি হাসিনাকে বলেছি ভারতীয় মাগি, হাসিনা মাগি। এখন বিএনপির কাকে আমি কি নাম দেব এই মুহূর্তে দিতে চাই না, কারণ তারা ক্ষমতায় আসার জন্য পাগল হয়ে গেছে। জনগণকে বাদ দিয়ে, জনগণের শক্তিকে অসম্মান করে, জনগণের মতামতকে প্রাধান্য না দিয়ে তারা ভারতের দাবিদারি পাওয়ার জন্য ভারতের পা চাটা শুরু করেছে, ভারতের মুখ খাওয়া শুরু করেছে, ভারতের গু খাওয়া শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।
তারা যদি ভারতের তাবেদারি করে ক্ষমতা যাওয়ার চেষ্টা করে, তাদের জন্য আমি একটা নাম নির্ধারণ করব। ভারতীয় মাগি বলবো নাকি অন্য কিছু বলবো এবং কাকে বলবো, পরবর্তীতে এটা আমি জানাবো। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যে তাগাদা দিয়েছেন, এতে প্রমাণ হয় ওনার সদিচ্ছা আছে, ওনার আন্তরিকতা আছে, ক্ষমতা ধরে রাখা ওনার উদ্দেশ্য না, সংস্কার করে দেশটাকে সঠিক পথে নিয়ে এসে উনি বাংলাদেশের মানুষের 20 কোটি মানুষের হৃদয় জয় করতে চান। He wanted to become one of the legend. ওনার সৎ উদ্দেশ্য আছে, ওনার যোগ্যতা আছে, ওনার দূরদৃষ্টি আছে, ওনার সততা আছে। এই জন্য উনি বাংলাদেশকে রিফর্ম করতে চান। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে সশ্রদ্ধ সালাম, যে আমি জানি আপনি ক্ষমতায় থাকতে চান না, কিন্তু আমরা আপনাকে যেতেও দিতে চাই না। যে মুহূর্তে আপনি থাকবেন না ডক্টর মোহাম্মদ ইউনূস, পঙ্গপালরা এসে আপনার যত সংস্কার আপনি করে গেছেন এই 84 বছর বয়সে, তারা 2 দিনে এগুলো ধ্বংস করে দেবে। তাড়াহুড়া করবেন না। আপনার যতদিন ওখানে থাকতে হয় থেকে সংস্কারগুলোর স্থায়ী রূপ দেন। আপনি স্থায়ী রূপ দেওয়ার আগে ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে আমরা যেতে দিতে চাই না। দেশের 90% মানুষ আপনার জন্য রাস্তায় নেমে আসবে ডক্টর ইউনূস। দেশের 90% মানুষ আপনার জন্য রাস্তায় স্লোগান দেবে মিডনাইটে, আপনি যাতে না যান। আপনাকে আমরা যেতে দিতে চাই না। এত তাড়াহুড়া করবেন না, ঠান্ডা মাথায় সংস্কার করুন। আপনাদের সংস্কারের প্রপোজাল আসলে বিদেশি অ্যাডভাইজার নেন, কনসালটেন্ট নেন, তাদেরকে দিয়ে রিসার্চ করান এটাকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব। শুধু সংস্কার কর্মসূচির থিওরিক্যাল সংস্কার দিলে চলবে না ডক্টর মোহাম্মদ ইউনূস। শুধু থিওরি দিয়ে সংস্কার করবেন না, রিফর্ম করবেন না, কারণ ওটাকে কেউ এক্সিকিউট করবে না। একটা কথা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা পরিষদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বাই থিওরি আপনারা সংস্কার করলেন, এটা ফুল এক্সিকিউশন এবং আউটকামটা জনগণের সামনে তুলে ধরতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি যেভাবে বিদেশি ইনভেস্টরদের ইনভাইট করেন, তাদেরকে মোটিভেট করেন বাংলাদেশে ইনভেস্ট করার জন্য, ঠিক তেমনি প্রত্যেকটা সংস্কার নিয়ে আপনি শুধু কাগজে পত্রে বাই থিওরি আপনি প্রপোজ করবেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি চাই এই সংস্কারগুলো আপনার চোখের সামনে এক্সিকিউট হবে। এই এক্সিকিউটের পরে জনগণ জানবে ডক্টর মোহাম্মদ ইউনূস কোন সংস্কারের কথা বলছে, এর রেজাল্ট কি। আপনি ততক্ষণ পর্যন্ত আপনি থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকায় প্রকাশ্যে মিছিল করেছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ। বিভিন্ন জায়গায় হঠাৎ করে তারা ঝটিকা মিছিল শুরু করেছে। 2-1 দিনের মধ্যে আপনারা দেখেছেন যে উত্তরাতে, তারপরে ঢাকা মহানগরে, এরপরে বঙ্গবন্ধু কার্যালয়ের যে সামনা তাদের যে আওয়ামী লীগের অফিস, সেই কেন্দ্রীয় অফিসের আশেপাশে এভাবে করে বিভিন্ন জায়গায় তারা মিছিল করছে। এবং এই মিছিলগুলো একটা খুনি দল করছে যারা 5ই আগস্টে বাংলাদেশ থেকে অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে। আপনারা জানেন এই ফেসিবাদী শেখ হাসিনা বাংলাদেশ থেকে 5ই আগস্ট পালিয়ে গিয়েছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, পালিয়ে যাওয়ার পরেও আজও বাংলাদেশে কিছু কিছু মানুষ এই আওয়ামী লীগের মিছিল নিয়ে বাংলাদেশ বিরোধী কাজ করছে, দেশের স্বাধীনতার বিপক্ষে কাজ করছে, দেশের 24-এর গণঅভ্যুত্থান বিরোধী কাজ করছে। আপনারা জানেন আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন, যারা সকাল সন্ধ্যা মানুষকে গুম, খুন, হত্যা, নির্যাতন এগুলো না করতে পারলে তাদের ভালো লাগতো না। সে কারণেই আওয়ামী লীগের এই মিছিল, আওয়ামী লীগের এই মিটিং এগুলোকে কোনোভাবেই বাংলাদেশের জনগণ ভালোভাবে নেওয়ার সুযোগ নেই। এবং বাংলাদেশে আইন সিদ্ধভাবেই ইতিমধ্যেই ছাত্রলীগের সকল কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগের ব্যাপারে এখন বিচার প্রক্রিয়াধীন আছে এবং শেখ হাসিনা সহ তাদের আওয়ামী লীগের সকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত আছে, খুনির বিরুদ্ধে তদন্ত চলমান আছে। সেই মুহূর্তে তারা কোনো লজ্জা নেই, শরম নেই, তারা আবার রাস্তায় মিছিল করা শুরু করেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনা যায় কিভাবে, সেই কারণে। আপনারা জানেন 5ই আগস্টের পরে আওয়ামী লীগ হতভম্ব হয়ে গিয়েছিল। তারা সারা পৃথিবীর সব জায়গায় নিস্তেজ হয়ে গিয়েছিল এবং তার সন্তান, শেখ হাসিনার সন্তানই আক্ষেপ করে বলেছিলেন যে বাংলাদেশ নিয়ে তার মা এখন আর ভাবছে না, কারণ এদেশের জন্য অনেক কিছু তারা নাকি করেছে। সেই জায়গা থেকে এদেশের মানুষ তার উপরে যে আচরণটা করেছে সেটাই তারা ক্ষুব্ধ, তারা কোনোভাবে এটাকে মেনে নিতে পারছে না এবং এক ধরনের অগুছালো অনেক মন্তব্য তারা করেছেন। কিন্তু আমরা কিন্তু পরবর্তীতে দেখলাম শেখ হাসিনা এখন প্রতিদিন লাইভে আসার চেষ্টা করছেন, তাদের বিভিন্ন জায়গায় হারিয়ে যাওয়া সকল নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার চেষ্টা করছেন। তারপরে আবার তাদেরকে দিয়ে গুপ্ত হামলা, মামলা, বিভিন্ন ধরনের আক্রমণ শুরু করেছেন। আবার বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা ষড়যন্ত্র করে এদেশের বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ক্রিয়েট করতে চাচ্ছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে পতন ঘটাতে চাচ্ছেন। 0 পয়েন্টে তারা মানুষদেরকে চেক দিবে, লোন দিবে, এগুলো বলে বলে ডেকে এনেছিলেন। বহু তালবাহনা এই বাংলাদেশে হয়েছে, কিন্তু আওয়ামী লীগ পরাস্ত হয়েছে, কারণ এদেশের জনগণ আওয়ামী লীগকে দেখতে পারে না। আওয়ামী লীগের এই সকল অপকর্ম জনগণ কোনোভাবে মেনে নেয় না, সে কারণে তারা কিন্তু পরাস্ত হয়েছে। কিন্তু আজ আবার নতুন করে এই ঝটিকা মিছিল করছে এবং এই মিছিলগুলোর ভবিষ্যৎ কি হবে সেটা কিন্তু আজকের এই মিছিলের দিকে তাকালেই বোঝা যায়। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।
আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।